চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH++ মশলা। MDH মিনমিনে মিডিয়া এবং ডিপ স্টেটের এই মুহূর্তে মাথায় হাত। কেন মাথায় হাত সেটা বলবো, কিছুটা পরে বলবো, কিন্তু তার আগে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। কোনো গুজব ছড়ানো, কোনো লোক খেপানো এমনি এমনি হচ্ছে না। বাচ্চারা এমনি এমনি লোক খেপাচ্ছে, আবেগে প্রতিবাদ করছে, সোশ্যাল মিডিয়ায় লিখছে ন। নির্দিষ্ট একটা গেম প্ল্যান, নির্দিষ্ট একটা টুল কিট অনুসারে এই সমস্ত কিছু হচ্ছে এবং তার অংশ কলেজ স্ট্রিটে নাকি বুলডোজার চলছে, বা আজ রাতে বুলডোজার চলবে, কালকে বুলডোজার চলবে, এরকম লোক খেপানো পোস্ট দেওয়া। কলেজ স্ট্রিট, বইপাড়া, সমস্ত বইয়ের ওপর দিয়ে নাকি বুলডোজারের চাকা চলবে। সমস্ত ধরনের এই গুজবের বিরুদ্ধে আজ রাজ্য সরকার স্পষ্ট ভাষায় নির্দেশিকা দিয়েছে, কলেজ স্ট্রিটে উচ্ছেদ নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে শেকু মাকু গ্যাং। লাগাতার সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট যেখানে বলা হচ্ছে কলেজ স্ট্রিট নাকি এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, AI দিয়ে ভুয়ো নোটিশ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানালেন কলকাতা পুলিশের কর্তারা। KMC এবং পুলিশের তরফে কোনো উচ্ছেদ হচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কি বলেছেন এসিপি DP সিং, একবার শুনবো। কলকাতা পুলিশ থেকেও আমি ফিডব্যাক নিয়েছি রিগার্ডিং কলেজ স্ট্রিট, এরকম কোনো ঘটনা হয়নি। আপনারা জানেন দুটা থানা আছে ওখানে, জোড়াসাঁকো অ্যান্ড আমার স্ট্রিট পুলিশ স্টেশন। এই দুটা ডিভিশনাল DC থেকেও আমি ফিডব্যাক নিলাম, DC সেন্ট্রাল অ্যান্ড DC নর্থ। সো কলেজ স্ট্রিটে উচ্ছেদ করা হবে বা কোনো ইনক্রোচমেন্ট রিমুভাল করা হবে বা করা হয়েছে, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। যে হকার্সরা ডিসঅর্গানাইজড আছে, যারা বেশি ইনক্রোচ করে আছে, ওদেরকে ঠিকভাবে অর্ডারলিভাবে ওদেরকে ঠিক করে দেওয়ার আমরা কিন্তু এই ড্রাইভটা আমি বলতে পারি এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস অ্যাবাউট বঙ্কিমচন্দ্র স্ট্রিট অ্যান্ড পার্টিকুলারলি অ্যাবাউট দ্য আমাদের কলেজ স্ট্রিট। এই দুটা জায়গাতে কিন্তু থানা সাইড অর ফ্রম ট্রাফিক সাইড কোনো ইনক্রোচমেন্ট হয়নি। আজকে কলেজ স্ট্রিট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক নির্বাচনের আগে মাছ খাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। মাছ খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে মাছ খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে। এই বিভ্রান্তি নির্দিষ্টভাবে ছড়ানো হচ্ছে ডিপ স্টেটের প্ল্যান অনুসারে। বিজেপি এলে নাকি মহিলাদের রাত 8টার পরে বেরোনো বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নাকি আপনার পাঁঠার মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নাকি সংখ্যালঘুদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এটা আবারও বলছি একটা টুল কিট। এই টুল কিটটা বারবার সক্রিয় হচ্ছে, বারবার ডিফিউজ করতে হচ্ছে। ভারত রাষ্ট্রকে শুধু নয়, আমার এবং আপনারও এই কর্তব্য, এই যে ফেক ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে ক্রমাগত ডিফিউজ করা। মিনমিনে মিডিয়া এই কাজটা করবে না। ডিপ স্টেটের হয়ে মিনমিনে মিডিয়া লাগাতার 2024-25 সালে কাজ করেছে, ঝাঁপিয়ে পড়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত কিছু টলি শিল্পী রয়েছে, তারা এই কাজটা করেছে। আমি আজকে জবাব চাই বাংলা কি নিয়ে করতে চলেছি। জবাব চাই বাংলার শিরোনাম হলো তৃণমূল কংগ্রেস আজকে 1 মাস, তৃণমূল কংগ্রেস 1 মাস হেরে যাওয়ার 1 মাসের মধ্যে হাওয়া হয়ে গেল। আর ঠিক 1 মাস সরকারে আসার ঠিক 1 মাসের মধ্যে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোকটা দিল। এই মাস্টার স্ট্রোকটা ডিপ স্টেটের সমস্ত প্ল্যানিং প্লটিং শেষ করে দিল। এই মাস্টার স্ট্রোকটা ঘরে এবং বাইরে যারা শত্রুরা রয়েছে তাদের সমস্ত ধরনের কলকাঠি নাড়ানো এবং কারসাজি শেষ করে দিল। এই মোহাম্মদ ইউনূস কথায় কথায় বলতো না
যে উই আর দ্য কাস্টোডিয়ান অফ দ্য সি, অর্থাৎ আমরা সমুদ্রের অভিভাবক। সেভেন সিস্টার এবং বাংলাদেশ একত্রিতভাবে কাজ করবে, বারবার উস্কানি দিত না। এই সমস্ত কথা এমনি এমনি হতো না, কিছু এমনি এমনি হয় না। আগেও বলেছি, এখনো বলছি, মিনমিনে মিডিয়া এই কথাগুলো আপনাদের শোনাবে না, দেখাবে না, এবং সে কারণেই ময়ূকের জবাব চায় বাংলা এই মুহূর্তে আপনাদের শুনতে হবে, ভাইরাল করতে হবে। আমি আবার ফিরে যেতে চাই মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্যে, যেখানে মোহাম্মদ ইউনূস বলছে আমরা, অর্থাৎ মোহাম্মদ ইউনূসরা নাকি সমুদ্রের অভিভাবক। সেভেন সিস্টার বকলমে কেটে দেওয়ার এবং রুদ্ধ করে দেওয়ার যে প্ল্যানিং মোহাম্মদ ইউনূস করেছিল, সেই প্ল্যানিংটা শুধু মোহাম্মদ ইউনূস করতো না, ভেতরেও অনেকে সাহায্য করেছে। আপনারা জানেন কারা ভেতরে সাহায্য করছে প্রতি মুহূর্তে? ভারতকে অপমান করে, ভারতকে ছোট দেখিয়ে, ভারতের খেয়ে, ভারতের পাসপোর্ট ব্যবহার করে, ভারতে থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন, তাদের আইসোলেট করুন, এক ঘরে করুন। কিন্তু মোহাম্মদ ইউনূস কি বলেছিল শুনি। States of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. মোহাম্মদ ইউনূস এটা কি বলেছিল আমি বাংলা তর্জমা করে আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে, চায়নায় গিয়ে মোহাম্মদ ইউনূস বলেছিল যে সেভেন সিস্টার, অর্থাৎ ভারতের 7টা রাজ্য, যেটা ভারতেরই রাজ্য, কিন্তু মোহাম্মদ ইউনূস ভারতের নাম উল্লেখ না করে 7টা রাজ্যকে, যেটা মোহাম্মদ ইউনূস এবং ডিপ স্টেটের প্ল্যান ছিল, 7টা রাজ্যকে আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করা। এই সেভেন সিস্টার ল্যান্ডলক, অর্থাৎ সত্যি সেভেন সিস্টার্সের সমুদ্র নেই। আমরা এই উত্তর পূর্ব ভারত থেকে কোনো ট্রাক করে জিনিস যদি বিদেশে পাঠাতে চাই, সেটা কলকাতা বন্দর দিয়ে আমাদের পাঠাতে হয়। আর সেভেন সিস্টার্সের ঠিক নিচে চট্টগ্রাম। মোহাম্মদ ইউনূস আসলে ডিপ স্টেটের সাথে, চায়নার সাথে হাত মিলিয়ে চেষ্টা করেছিল গোটা পূর্ব এশিয়ার সমুদ্র দখল করার। এই চেষ্টা এখনো ডিপ স্টেট করছে, যে কারণে সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আপনাদের মনে থাকবে, বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেই আইল্যান্ডটাকে আমেরিকান ডিপ স্টেট নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। শেখ হাসিনার সরকার চলে যাওয়া, এই সমস্ত কিছু এমনি এমনি হয়নি, প্রত্যেকটা ডট কানেক্ট করুন। এবং ঠিক সেই কারণে ভারতের অত্যন্ত প্রয়োজন ছিল এবারের রোহিঙ্গাদেরকে হারানোর, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হারানোর এবং ডিপ স্টেটকে হারানোর। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় কার দিকে ছিলেন আমি জানি না, হয়তো রোহিঙ্গাদের দিকে ছিলেন, কিন্তু ভারত রাষ্ট্রকে জিততে হতো রোহিঙ্গাদেরকে হারিয়ে। আর ঠিক সেইটাই বাংলাদেশের মধ্যে যে ডিপ স্টেট রয়েছে, আমেরিকার মধ্যে যে ডিপ স্টেট রয়েছে, যারা চেষ্টা করেছিল পুরো দিকটাকে দুর্বল করে দেওয়া, একটা পয়েন্টের পর সেভেন সিস্টারকে কাট অফ করে দেওয়া। বলতো না একটা সময় বাংলাকে কাট অফ করে দেবো, ডিপ স্টেট বলতো না, সেভেন সিস্টারকে কাট অফ করে দেবো। একবার আমি পিসিআরকে বলবো সেই বাইকটাও শোনাতে। তাদের আজ শোকের দিন। কেন আমি বলবো, এটা মিনমিনে মিডিয়া আপনাদের দেখাবে না, কোনো পোর্টাল এটা নিয়ে খবর করবে না। এটা আজ অন্য সমস্ত কিছু ছেড়ে সবচেয়ে বড় খবর। এটা বাংলার জন্য নয়, এটা গোটা পূর্ব ভারত নয়, এটা গোটা পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা আমি দেবো। কিন্তু তার আগে কি করে বাংলাকে কাট অফ করা, সেভেন সিস্টারকে কাট অফ করার যে স্বপ্ন দেখতো এই ডিপ স্টেট, সেটা দেখাবো। তারপর দেখাবো অজিত ডোভাল, নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ কি করে ভারতকে শুধু রক্ষা করলেন না, নতুন একটা দরজা খুলে দিলেন। দেখি। পুরো আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেই নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, আমার কথা বলে আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আসাম দখল
বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ। অনেকের হয়তো মনে হয়েছিল এটা পাগলের প্রলাপ, দিবা স্বপ্ন, কিন্তু ভারত রাষ্ট্র যারা চালায় তারা এত সহজে এই পাগলের প্রলাপ, দিবা স্বপ্ন বলেই থেমে থাকে না। ভারত বা ভারতের জিওপলিটিক্স যারা নিয়ন্ত্রণ করে, ভূরাজনীতি যারা নিয়ন্ত্রণ করে, তারা একটু গভীরে গিয়ে এই 2024-এর পর থেকে রিসার্চ শুরু করে এবং তারপর একটা মারাত্মক ডিপ স্টেটের প্ল্যান জানা যায়। প্ল্যানটা খুব সহজ। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, চায়নাকে ব্যবহার করে এবং কিছুটা সমুদ্রকে ব্যবহার করে গোটা পূর্ব ভারতকে অসাড় করে দেওয়া। আমরা যখন পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকবো, আমরা যখন ব্যস্ত থাকবো কাশ্মীর নিয়ে, তখন বাংলাকে এবং 7টা রাজ্যকে, যেটাকে শিলিগুড়ি করিডোর বলে, সেই দিক থেকে কোল্যাপস করে দেওয়া, কাট অফ করে দেওয়া, অর্থাৎ সেটা একদম মুরগির গলা যেভাবে কাটে সেরকমভাবে গলাটাকে কেটে আলাদা করে দেওয়া পূর্ব ভারতকে। এবং সমুদ্রের দিক থেকে তলে তলে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে পুরো বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণটা ভারতের হাত থেকে কোনো বিদেশি শক্তির হাতে চলে যায়। আজকে আমি শেখ হাসিনার সেই বক্তব্য শোনাচ্ছি না, কিন্তু বলার জন্য বলছি, শেখ হাসিনা যখন তাকে চলে যেতে হয়, শেখ হাসিনা একটা কথা বলেছিল যে সরকারটাকে ধরে রাখতে পারলাম না, কারণ আমি চাইনি যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে এমন কোনো বিদেশি শক্তির হাত থাকুক বা তাদের দখলে বঙ্গোপসাগর চলে যাক যারা আসলে ভারত নয়, বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা নয়, বা এই অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেই দেশ নয়। অর্থাৎ এমন কোনো শক্তি, পশ্চিমী শক্তি যারা নিয়ন্ত্রণ করছে, কলকাঠি নাড়ছে, তারা চেয়েছে এবং এখনো চাইছে বঙ্গোপসাগরকে দখল করার। এবং আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে তৃণমূল, কাটমানি, সিন্ডিকেট, কে কোন দলে যাচ্ছে, নব্য তৃণমূল, আদি তৃণমূল, এই সমস্ত কিছুর মাঝে এটা খুব গৌণ একটা বিষয়। একেবারেই নয়। আমাদের পূর্ব দিকে আমরা যারা থাকি তাদের একটা হ্যাবিট হচ্ছে আমরা আমাদের নিজেদের দিকটা না দেখে সমস্ত কিছু পশ্চিমের দিকে দেখার চেষ্টা করি। ও বাবা, পশ্চিম কি ভালো, পশ্চিম ভারত কি ভালো, পশ্চিম ভারতেই সব সম্ভাবনা। আমাদের পূর্ব ভারত একটা সময় প্রাণকেন্দ্র ছিল বাণিজ্যের। আমি যদি ম্যাপটা পিসিআরকে দেখানোর জন্য বলি, কোনোদিন ভেবে দেখেছেন কেন গোটা ডিপ স্টেট এবং আমেরিকা, চায়না, রাশিয়া সবার দৃষ্টিটা পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেল? কেন? ম্যাপটা দেখালে আপনি বুঝবেন। রপ্তানির ম্যাপটা দেখুন। ভারতের পশ্চিম থেকে আমি পূর্ব দিকের দিকে ম্যাপটাকে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখুন। কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, এটা যদি আন্তর্জাতিক মানের করা যায়, আমরা এখন অব্দি বঙ্গোপসাগর অব্দি আটকে আছি। আমরা এটাকে থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, সাউথ চায়না সি, স্ট্রেট অফ মালাক্কা অর্থাৎ মালাক্কা প্রণালী এবং দক্ষিণ চীন সাগর অব্দি নিয়ে যেতে পারি। অর্থাৎ কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, এই দুটো বন্দর খুব 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 গুরুত্বপূর্ণ। ম্যাপটাকে পাশে রেখে আমি দর্শকদের একবার বোঝানোর চেষ্টা করছি কেন এই কথাটা বলছি। আপনারা শুধু পশ্চিম 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 ভারত, উত্তর 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 ভারত করেন, পূর্ব ভারতের দিকে কোনোদিন ভালো করে দেখেছেন? পূর্ব ভারত রপ্তানির ক্ষেত্রে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিতে পারে, এটা আজকে আমি বলে দিলাম। এবং এটা আমি 1 বছর ধরে চিৎকার করে বলে যাচ্ছি। কলকাতার বন্দর, এই বন্দর পাইনি বলে মোহাম্মদ আলী জিন্নাহ রাগে ফুঁসে বলেছিল আমার পাকিস্তান চাই না, পোকায় কাটা পাকিস্তান আমাকে দেওয়া হয়েছে বলে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল। কেন? কলকাতা বন্দর, কলকাতা পোর্ট মোহাম্মদ আলী জিন্নাহ পায়নি বলে। কলকাতা পোর্টের জায়গায় করাচি পোর্ট তার কাছে ছিল, তার কাছে দেওয়া হয়েছে। তারপরে বলেছে দূর করাচি পোর্ট আমাকে পশ্চিম দিকে বাঁচাবে, আমাকে পূর্ব দিকে কি করে বাঁচাবে? চট্টগ্রাম পোর্ট দেওয়ার পরেও, চট্টগ্রাম বন্দর দেওয়ার পরেও মোহাম্মদ আলী জিন্নাহ গোসা ধরেছিল আমার কলকাতাই চাই, তার জন্য ডিরেক্ট অ্যাকশন ডে করেছিল। কেন? মোহাম্মদ আলী জিন্নাহর সেই স্বপ্ন যখন ধ্বংস হয়, তখন শুধু স্বপ্ন রাজনৈতিকভাবে ধ্বংস নয়, একটা স্ট্র্যাটেজিক লোকেশন আমরা বাঁচিয়ে নিতে পারি ভারতবর্ষে। কলকাতা পোর্ট, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর
কোনো সাধারণ বন্দর নয়, এটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন। ম্যাপটা ভালো করে দেখুন। কলকাতা বন্দর থেকে একটা জাহাজ যদি ড্রেজিং করা অবস্থায়, অর্থাৎ এই নালা পথটা, আমি ম্যাপটা আরেকবার দেখানোর জন্য বললাম, নালা পথটা যদি বড় করে চওড়া করা যায়, ভালো করে দেখুন, কলকাতা বন্দর থেকে জাহাজ আমরা আসা যাওয়ার ব্যবস্থাই করতে ভুলে গেছে এই 70 বছরে। বামফ্রন্ট এবং তৃণমূল এই সম্ভাবনাটাকেই কাজে লাগায়নি। একদম সোজা সাউথ চায়না সি অব্দি পৌঁছে যাওয়া যায়। কেন হঠাৎ করে এটা নিয়ে গোটা পৃথিবী ঝাঁপিয়ে পড়ল? তার কারণ ডিপ স্টেট এটা জানতো, ভারত রাষ্ট্র এটা জানে যে কলকাতার সম্ভাবনা কতটা। এবং এবারের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদেরকে যেভাবে তোল্লাই দিচ্ছিলেন, খিদিরপুর এলাকায় বন্দর চত্বরে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠিক ঠিক করা ভিড় আমরা দেখেছি, আমরা যেভাবে হলদিয়ার মতন জায়গায় দেখেছি রোহিঙ্গা কলোনি হয়ে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাষ্ট্র না অরাষ্ট্রীয়তার হয়ে লড়াইটা করছিলেন। আর বাংলাদেশ এটা বিলক্ষণ জানতো, বাংলাদেশের ডিপ স্টেট এটা বিলক্ষণ জানে। ডিপ স্টেট জানে বলেই ডিপ স্টেটের ভয় চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কিছু করতে পারবো না। চায়নার ডিপ স্টেট এবং আমেরিকার ডিপ স্টেট আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, মোহাম্মদ ইউনুস সেই অ্যাসাইনমেন্টে ফেল করলো। কেন বলছি আরেকটু পরে বলবো। একটা ম্যাপ দেখাবো, চট্টগ্রাম ফেনীর যে ম্যাপটা, দ্রুত দেখে নিন। এই ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ। 3070 দেখুন এই ম্যাপটা। ভারতের পাশেই চট্টগ্রাম বড় বড় লেকচার মারে, কিন্তু আদপে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশও জানে না তারা কি ভয়ঙ্কর একটা ডেডলক সিচুয়েশনে চলে যেতে পারে। এই ফেনী অঞ্চল, টেকনাফ অঞ্চল, এটা আঞ্চলিক ব্যবসা আনতে পারে। যদি বিশ্বমানের ব্যবসা আনতে হয়, ভারতকে উন্নত হতে হবে, ভারতের পূর্ব দিককে উন্নত হতে হবে, বাংলাদেশ বিলক্ষণ জানে। এবং ডিপ স্টেট জানে যদি ভারত উন্নত হয়, বাংলাদেশে তার প্রভাব পড়বে। বাংলাদেশের সরকার এবং ভারত সরকার একসাথে কাজ করলে গোটা এলাকা সুরক্ষিত থাকবে। ডিপ স্টেটের মাথায় হাত পড়েছে। কেন? রুকো তো, সবর করো। কেন বলছি? তার কারণ ভারতের পূর্ব দিকের স্থলবন্দরগুলো থেকে আমরা যে পরিমাণ রপ্তানি এবং আমদানি করতাম, এবার তার দ্বিগুণ করার সম্ভাবনা নরেন্দ্র মোদী খুলে দিল 1 মাসের মধ্যে। সে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব। সে ব্রেকিং নিউজটা মাথা ঘুরিয়ে দেবে ডিপ স্টেটের। আমাদের দেশের খেয়ে দে পাসপোর্ট ব্যবহার করেও যারা পাকিস্তান এবং বাংলাদেশের হয়ে কথা বলে, তাদের মাথা ঘুম উড়িয়ে দেবে। এবং তারা দেখবেন এখন আবার দরজায় খিল দিয়ে বসে পড়েছে। কারণ এবার আর পূর্ব দিককে আটকানো যাবে না। মোহাম্মদ ইউনুস চাচা জানদের গেম প্ল্যান শেষ। ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক এবং লজিস্টিক হাবে পরিণত এবং রূপান্তরিত করার লক্ষ্যে 2031 সালের মধ্যে প্রস্তাবিত 19,209 কোটি টাকার মেরিটাইম বিনিয়োগ পরিকল্পনা বড় ঘোষণা করল আজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। $19,209 কোটি টাকার বিরাট লজিস্টিক হাবে পরিণত করার ঘোষণা এই মুহূর্তে। আমি একবার অঙ্কটা দেখাবো, যে অঙ্কটা গোটা পূর্ব ভারতের মানচিত্রের যে গৌরব, সেই গৌরব পুনরুত্থান করতে পারে। একবার আমি অঙ্কটা দেখাবো। আমি যে অঙ্কটার কথা বললাম, 19,209 কোটি টাকা, এই 19,209 কোটি টাকার ইনভেস্টমেন্ট যদি কলকাতা বন্দর সহ বিভিন্ন বন্দরে ইনভেস্টমেন্টটা আসে, গোটা পশ্চিমবঙ্গের ভোল বদলে যাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলেছেন এই মেরিটাইম অ্যানাউন্সমেন্ট নিয়ে একবার শুনুন। তারপরে আজকের এই মিটিং এ আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়।
মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই, তো মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল, এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করব, কিন্তু সর্বপ্রথম আমি চলে যাব গোবর্ধন দাস, ডক্টর গোবর্ধন দাস, নীতি আয়োগের সদস্য, ওনার কাছে। গোবর্ধন বাবু, স্বাগত। আপনার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মানস ভট্টাচার্য, রয়েছেন পথিকৃৎ পাইন, চন্দ্রচূড় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু গোবর্ধন বাবু, নীতি আয়োগ কিছুদিন আগেই বলেছিল পূর্ব ভারত একটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি ঠিকঠাক ভাবে ইনভেস্টমেন্ট হয় এবং পোর্ট ইনভেস্টমেন্ট, বন্দরে ইনভেস্টমেন্ট হয়। এটা ঐতিহাসিক, কি বলবেন? গোবর্ধন বাবু, গোবর্ধন বাবু, আপনার অডিওটা একটু মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে দেবেন প্লিজ। আমি গোবর্ধন বাবুর কাছে যাবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ বলুন। ক্যান ইউ হিয়ার মি? আই ক্যান হিয়ার ইউ স্যার, বলুন। আচ্ছা, তো বলছি, আমার এই কথাটাই মনে পড়ছে 1920 সালে আমাদের যে কলকাতা পোর্ট, তার ভারতবর্ষের 50%, অর্ধেকের বেশি পণ্য আমদানি রপ্তানি হতো। আমরা আমাদের কলকাতা বেঙ্গলের সেই ক্যাপাসিটি ছিল। আজকে সে হয়তো বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে সেই পোর্টের অবস্থা ততটা ভালো নয়, কিন্তু আজকে যে শুভেন্দু অধিকারী, মাননীয় আমাদের সিএম, মুখ্যমন্ত্রী এবং আমাদের জাহাজ মন্ত্রী মাননীয় শ্রী সর্বানন্দ সোনোয়াল যে ইয়েতে বলছেন, তাতে আমাদের মনে হয় ইশারা যে পূর্ব পর এর দেশের আমাদের এই বিশেষ করে ইস্টার্ন এরিয়া যেভাবে ডেভেলপ হবে, আমরা কিন্তু পুরো একটা বিশেষ জায়গায় চলে যেতে পারি। এবং এর জন্য নীতি আয়োগের মেম্বার হয়ে এবং নীতি আয়োগের আলোচনায় এটা মনে করি এটা সত্যিই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, এবং এটার জন্য আমরা যেভাবে প্রস্তাব আসবে আমরা এটা খতিয়ে দেখব, এবং আমরা সমস্তভাবে এটার জন্য কি বলে সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের দায়িত্ব হবে বাংলাকে আবার সেই মর্যাদায় ফিরিয়ে আনা, এই বাণিজ্যিক কেন্দ্র বানিয়ে আনা, এবং আমাদের দেশের গৌরবকে ফিরিয়ে আনা, এবং আমাদের এই পূর্বাঞ্চলের গৌরবকে ফিরিয়ে আনা, সেটাই আমাদের একটা বড় দায়িত্ব হবে। এবং নীতি আয়োগ সমস্ত প্রকার সাহায্য করতে তার জন্য রাজি। গৌতম বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আমার সাথে উপস্থিত হয়েছেন। শান্তনু বাবু, আজকে ঐতিহাসিক একটি ঘটনা আমি দেখলাম। আপনি বসেছিলেন, সর্বানন্দ সোনোয়াল বসেছিলেন, শুভেন্দু অধিকারী বসেছিলেন। ঐতিহাসিক ঘটনা, এবং সেই ব্রেকিং নিউজটাও একবার দর্শকদের জানিয়ে আমি আপনার কাছে যেতে চাই। সেই ব্রেকিং নিউজটা মারাত্মক একটা বড় ব্রেকিং নিউজ। এবার আলাদা বন্দর দপ্তর, ভারতের ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে আলাদা বন্দর দপ্তরের ঘোষণা করা হচ্ছে, এবং এই বন্দর দপ্তর আলাদা করে সমস্ত কাজ দেখবে। পূর্ব মেদিনীপুরে ইনভেস্টমেন্ট তো হবেই, তার পাশাপাশি যেটা বড় ব্রেকিং নিউজ, পোর্ট ডিপার্টমেন্ট, বন্দর দপ্তর, সেই বন্দর দপ্তরের ঘোষণা করলেন রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে প্রথমবার
আলাদা মন্ত্রী এবং অফিসার থাকবে বন্দর দপ্তর, জাহাজ দপ্তর। বাংলাকে পূর্ব এশিয়ার বন্দর রাজনীতি বানাতে এই উদ্যোগ। বাংলায় আলাদা বন্দর দপ্তর বা পোর্টস ডিপার্টমেন্ট হবে। খুব বড় ঘটনা। আমরা পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়া আমরা জানি কলকাতাতে রয়েছে, বন্দরের জন্য আলাদাভাবে কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন দপ্তর, যার মধ্যে সেচ দপ্তর রয়েছে, শিল্প দপ্তর রয়েছে, এগুলো রয়েছে। কিন্তু এবার কনসলিডেটেড একটি দপ্তর থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা নিয়ে কি বলেছেন একবার শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বন্দর দপ্তর নিয়ে কি বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু পোর্ট মিনিস্ট্রি তৈরি করা নয়, আমরা একজন কম্পিটেন্ট আধিকারিককে, যেহেতু 3-4টি দপ্তরের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, সমগ্র বিষয়টা মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশন এটা করার জন্য একজন প্রজেক্ট ডাইরেক্টরকেও আমরা করার জন্য সিএসকে আমি তাকে অ্যাডভাইস করেছি, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে একটা কিছু কাজ পিডব্লিউডির রয়েছে, কিছু কাজ ট্রান্সপোর্টের রয়েছে, কিছু কাজ ইরিগেশন ওয়াটার ওয়েজের রয়েছে, কিছু কাজ ইন্ডাস্ট্রির রয়েছে। সেই জন্য একটা নোডাল অফিসার অর্থাৎ ডিরেক্টর আমরা বানাতে বলেছি, যাতে দ্রুত আমরা 3 মাসের মধ্যে কিছু কার্যকর রেজাল্ট পেতে পারি এবং এই অর্থবর্ষে আমাদের আজকে যা ডিসকাশন, পরিকল্পনা, ভাবনা, স্বপ্ন সেগুলো বাস্তবায়ন করতে পারি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি নিজে আজকে উপস্থিত ছিলেন। শান্তনুবাবু, আজকে নবান্নতে আপনি যে ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন এবং নিজেও যেভাবে দেখছিলাম আমি আপনি নিজেও যথেষ্ট খুশি। গোটা পূর্ব ভারতের তো মানে ভোল বদলে যাবে দাদা, আমাদের বাংলার অবশেষে চাকাটা ঘুরছে তার মানে। হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলার যে জিওগ্রাফি আছে সেই জিওগ্রাফি দেখলে দেখা যাবে যে বাংলায় পোর্ট শিপিং ওয়াটারওয়েজ নিয়ে ব্যাপক উন্নয়নের কাজ করা যায় এবং সেই ইম্পর্টেন্সই পশ্চিমবঙ্গ যে জিওগ্রাফি আছে সেই জিওগ্রাফি অনুসারে দেওয়া যাবে। এখন বিষয় হচ্ছে গিয়ে দীর্ঘ 15 বছর ধরে আমরা এই সাবজেক্টে এন্টারি করতে পারছিলাম। এই কারণে আমাদের সমস্ত যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে। আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে বলেছেন যে স্পেশাল একজন আইএস ওখানে ইমপ্লিমেন্ট করে পুরো দপ্তরকে দেখা হবে এবং দরকার পড়ে তো ওখানে মিনিস্ট্রি তৈরি করেও একটা আলাদা করে শিপিং একটা সেক্টর তৈরি করে পশ্চিমবঙ্গ আগামী দিনে চলবে। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার একইভাবে চলবে। এটা একটা ব্যাপক বড় উদ্যোগ আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গ সরকার নিল এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা সাধুবাদ জানিয়েছি তার এই কর্মসূচি নেবার জন্য। আগামীতে আমরাও চাইবো যে কেন্দ্রের সঙ্গে রাজ্য যেন সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে আগামী দিনে একটা পোটেনশিয়াল জায়গা পশ্চিমবঙ্গের বুক থেকে যাতে উঠে আসে পোর্ট শিপিং ওয়াটার সেক্টরে। শান্তনুবাবু, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই এবং সেই ম্যাপটাও আমি দেখাতে চাই যে যেটা মনে করা হচ্ছে যে টার্গেটটা আপনারা নিয়েছেন 62,500 প্রায় কর্মসংস্থান হতে পারে যদি বন্দর আমাদের এখানে যদি ফ্লারিশ করে এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মতন জায়গাতে যদি বন্দর তৈরি হয় বা জেটিগুলোর ডেভেলপমেন্ট বলছেন সেগুলো যদি হয়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে 1 মাসের মধ্যে তো মোটামুটি আমরা যদি এগুলো সাকসেসফুল হয় আমরা যে কোনো মানে গুজরাটকে চ্যালেঞ্জ করে দেওয়ার মতন জায়গাতে হয়তো 2031-এ পৌঁছে যাব। দেখুন, আজকে যে পজিশনে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি ইনিশিয়েটিভ না হয়, পশ্চিমবঙ্গ বিরাট পরিমাণে রেভিনিউ দেবে সরকারকে। সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীজি এটাও ডিসকাশন করেছেন যে বন্দর এলাকায় যেখানে বন্দর হবে সেখানে রেল কানেক্টিভিটি এবং যাতে রোড ট্রান্সপোর্টেশন পৌঁছতে পারে এমন জায়গাতে নতুন পোর্ট তৈরি করা হবে। সেই পোর্টের মাধ্যমে সেখানে হিউজ পরিমাণে কর্মসংস্থানও করে দেওয়া যেতে পারে এবং এটা মনে হয় আগামী দিনের একটা ফিউচার গ্রেট স্টেপস আমি মনে করি এখান থেকে নেওয়া হচ্ছে।
বেশ বেশ অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আমি গোবর্ধন বাবু আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। এই ইনভেস্টমেন্ট মডেল, এই যেটা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন 15 বছর ধরে বা তারও আগে থেকে আমরা এটাকে নিয়ে ভাবিনি, আমরা পেট্রোকেমিক্যাল, হলদিয়া পেট্রোকেমিক্যাল করেই হলদিয়াটাকে রেখে দিয়েছিলাম। কিন্তু হলদিয়া পোর্ট, কলকাতা পোর্টের বাইরেও অনেক কিছু করা যায়। একবার যদি আমি ম্যাপটা দেখাই আপনাকে, কোথায় কোথায় বিনিয়োগ করা সম্ভব এবং সেগুলো হতে পারে, কোথায় কোথায় বিনিয়োগ ইনভেস্টমেন্ট হতে পারে, এটা বাংলার প্রত্যেক জেলার ছেলের জন্য দেখা উচিত। আজকে শুভেন্দু অধিকারী বলেওছেন দাদন পাত্রবার পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর উৎপাদন এবং পরিকাঠামো উন্নয়ন, এটা হওয়া সম্ভব। সেখানকার ছেলে মেয়ে, এই বড় ইন্ডাস্ট্রি যদি আসে, অ্যান্সিলারি বা অনুসারী শিল্প আসবে হলদিয়ায়, পেট্রোকেমিক্যালস আছে, আরো যদি কোম্পানি আসে, এলএনজি গ্যাসের যদি সেখানকার সেন্টার তৈরি হয়, কন্টেনার হাব এমনিতে আছে, আরো যদি আসে আরো বেশি ইনভেস্টমেন্ট হবে। হলদিয়া কলকাতাকে ছাপিয়ে যেতে পারে। কলকাতায় বহু পুরনো শহর, খিদিরপুরের পাশাপাশি আরো যদি হেস্টিংসের দিকে পণ্য পরিষেবা, আর্থিক লজিস্টিক হেডকোয়ার্টার হিসেবে এটাকে তৈরি করা যায়, আমরা কিন্তু রায়দিঘি বা পাথরের দিকেও, দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও এটাকে এক্সটেন্ড করতে পারি। এবং সাগর আইল্যান্ডে যেটা সাগরমালা প্রজেক্ট, সাগরমালা 2.0 প্রজেক্টের আওতায় রাজ্য সরকার আসছে, গভীর সমুদ্র পণ্য পরিবহন কাঠামো। গোবর্ধন বাবু, আমি আপনাকে ছেড়ে দেওয়ার আগে লাস্ট একটা জিনিস জানতে চাই, যে অনেক কিছু হচ্ছে যেগুলো এবার ইমপ্লিমেন্টেশনের জায়গায় রাজ্যকে ভাবতে হবে। নীতি আয়োগের সদস্য হিসেবে গোবর্ধন বাবু, আপনি রাজ্য সরকারকে কি সাজেস্ট করবেন? দেখুন ময়ূকবাবু, আমি একটা কথা বলি, এই শুধু লাস্ট 15 বছর নয়, শুধু 34 বছর প্লাস এই 15 বছর অ্যাকচুয়ালি আমাদের কোনোভাবে কোনো উন্নয়ন তো হয়নি, শুধু অনেক ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে। উল্লেখ্যভাবে আমি বলবো 22,000 সিপিআইএম আমলে, আর তারপরে এই 7,000-এর উপর এই টিএমসির আমলে এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে। আবার এই যে কলকাতা পোর্ট, এইবার শুধু না কলকাতার পোর্ট নয়, শুধু পশ্চিমবাংলার যে পোর্টগুলো, এগুলো একটা বাণিজ্যিক, শুধু তাই নয়, এখানে সার্বিক উন্নয়নের একটা রাস্তা খুলে গেল। আমরা আরেকটা কথা ইউজ করি, ব্লু ইকোনমি। আমাদের এই জায়গাগুলো যদি পোর্টগুলো উন্নত মানের করা যায়, এতে অনেক ধরনের ব্যবসা হতে পারে, অনেক ধরনের টেকনোলজি ডেভেলপ হতে পারে। সেটা আমি তার জন্য শুধু একটা মিনিস্ট্রি নয়, তো আজকে হিসাব করছিলাম, একটা অ্যাকচুয়ালি 12টা মিনিস্ট্রি এর মধ্যে ইনভলভ। এবং সত্যি করে যদি আমরা এটাকে ডেভেলপ করতে পারি, শুধু পশ্চিমবাংলা নয়, সারা পূর্ব ভারতের জন্য একটা বড় ধরনের উন্নয়ন হতে পারে। এবং আমরা দেশকে, শুধু তাই নয়, আমরা দেশকে এই পোর্টগুলি ইউজ করে অনেক আগে নিয়ে যেতে পারি। শুধু বিকশিত ভারত নয়, এটা বিকশিত বাংলা গড়ে তুলতে পারি, বিকশিত পূর্বাঞ্চল গড়ে তুলতে পারি। এবং সেটা আজকে একটা ঐতিহাসিক দিন, যেখানে এই নিয়ে আলোচনা হয়েছে, এই নিয়ে আমরা একটা স্টেপ নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জাহাজ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মিলে যে ইয়েটা মনে হয় স্বাক্ষর করলেন, তাতে আমরা সত্যি করে এটার প্রভাব আগামী 5 বছরে আমরা দেখতে পারবো। মানে এটা ভয়ঙ্কর বড় একটা জিনিস, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলায় আগামী 1 বছরেই দেখতে পাবো। 1 বছরে আরো বড় ব্রেকিং। নীতি আয়োগের সদস্যই এটা বলছেন। অনেক ধন্যবাদ গোবর্ধন বাবু। এটা নিয়ে আমরা লাগাতার থাকবো, মিনমিনে মিডিয়া থাকুক বা না থাকুক, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা নিয়ে কথা বলতে বলতে, যে ববি হাকিম বা ফিরহাদ হাকিম আসলে কলকাতা পোর্টের অনেকগুলো উন্নয়ন কেন্দ্রের সাথে হাতে হাত মিলিয়ে করতে পারতেন, সেখানকার কলকাতা পোর্টের এমএলএ সে ববি হাকিমের বাড়িতে এখন সিআইডি, এবং এগুলোকে আমাদের শিরোনামে রাখতে হচ্ছে বাঙালি হিসাবে। ভাবুন, এই মুহূর্তে ববি হাকিমের, ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডির টিম পৌঁছেছে। ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি নোটিশ সার্ভ করতে গেছে বিধানসভায় সই জালের ঘটনায় তদন্তে। সিআইডি এবং ববি হাকিমের বাড়িতে পৌঁছে গেছে সিআইডির টিম, 6-7 জনের টিম, সেই ছবিও আমরা রাখবো। এবং তার পাশাপাশি আলোচনায় ফিরব পথিকৃৎ পাইন, চন্দ্রচূড় ঘোষ এবং মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। চন্দ্রচূড় ঘোষ, ময়ূক শুরু করলো ডিপ স্টেটের
সর্বনাশ হয়ে গেল। ময়ূখ শুরু করলো বন্দরে ঐতিহাসিক বিনিয়োগ, এবং এটা বাঙালি হিসেবে গর্বের দিন আজ সেটা নিয়ে। এবং আজ আমাকে যখন আপনার কাছে আসতে হচ্ছে তখন জানতে পারছি কলকাতা বন্দর, যে বন্দরের বিধায়ক, তার বাড়িতে সিআইডি, এরপরে হয়তো ইডি, সিবিআই সব আসছে। মানে আমরা ক্রমশই তৃণমূলের জন্য পেছনের দিকে এগোবো। ময়ূক, যে রাজ্য সরকারের উদ্দেশ্য বা যেটা তাদের অবজেক্টিভ ছিল, এম ছিল যে রাজ্যের অর্থনীতি চলবে তেলে ভাজা আর চপ মুড়ি বেচে, সেখানে আমাদের এই বন্দরের মতো এত একটা উঁচু দরের বিষয় তাদের মাথায় যে কেমন করে আসবে সেটাই মানে ভাবাটাই একটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা একটা অসাধারণ সিদ্ধান্ত। তার কারণ যেটা গোবর্ধন বাবু কথা বলার সময় বললেন যে স্বাধীনতার সময়ও কলকাতা বন্দর সবচেয়ে বড় বন্দর ছিল ভারতবর্ষে, এবং আজকে তার জায়গাটা কোথায়? আজকে আমরা বন্দর বলতে কার্গো ট্রাফিক, কার্গো হ্যান্ডেলড বাই মেজর পোর্টস আমরা যখন দেখি তখন পশ্চিম ভারতে দেখি, গুজরাট দেখি, মহারাষ্ট্র দেখি, কেরালা দেখি, কিন্তু পশ্চিমবঙ্গের যে ইতিহাস শুধু স্বাধীনতার সময় থেকে নয় ময়ূক, পশ্চিমবাংলার যে একটা মেরিটাইম ট্রেডের যে একটা ট্র্যাডিশন রয়েছে, এই যে আমাদের ইতিহাস, যে মিথোলজি, যে গল্প রয়েছে, সেখানে বাংলার ছেলে বিজয় সিংহ, বাংলার রাজপুত্র বিজয় সিংহ গিয়ে উপনিবেশ স্থাপন করেন শ্রীলঙ্কায়। বাংলা থেকে যে নেভি, মেরিটাইম ট্রেড গিয়ে দক্ষিণ পূর্বের বাসিন্দা, আমি শুনেছি সিঙ্গুরের বাসিন্দা, তাম্রলিপ্ত। তো এই যে ধারা, এত হাজার বছরের যে ঐতিহ্য, যে ইতিহাস, সেগুলোকে সব ভুলিয়ে দেওয়া হয়েছিল শুধু চপ শিল্প দ্বারা। কাটমানি শিল্প, চপ শিল্প আর গুন্ডাগিরি করে যে কোনো ভাবে হাতে ক্ষমতা ধরে রাখা, স্বপ্ন দেখতে ভুলে গেছিল বাঙালি এবং বাংলা। এবং আজকে যে ক্ষমতা পরিবর্তন হয়েছে এবং 1 মাসের মধ্যে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা দেখে খুবই আনন্দ। যে কোনো পৃথিবীর যে কোনো বাঙালির পৃথিবীর যে কোনো কোণায় বসে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হওয়ার কথা। আমি তো বটেই। ঠিক। আমি পথিকৃৎ পাইনের কাছে যাব। পথিকৃৎ পাইন, লাগাতার আপনি আমাদের অনুষ্ঠানে এসে, আমার অনুষ্ঠানে এসেই তুমি লাগাতার বলে গেছিলে যে ডিপ স্টেট আসলে টার্গেট করছে ইস্টার্ন ইন্ডিয়াকে। ডিপ স্টেট জানে যে সমুদ্রটা আমরা এখনো একটু নড়বড়ে জায়গায় রয়েছে, সেই নড়বড়ে জায়গা তো ভারত রাষ্ট্র সেটেল করে নিল। কলকাতাকে বেস করে গোটা কাস্টোডিয়ান অফ বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশান, সময়ের অপেক্ষা। ময়ূর, প্রথম কথা একটা বলতে চাই যে আমাদের যে বন্দর এলাকাগুলো এখন ক্রিমিনাল ছাড়া অন্য কোনো কারণের জন্য আর ফেমাস নয়, কিন্তু অরিজিনাল যে পোটেনশিয়ালটা তুমি দেখো, কলকাতাকে বলা হয় বা পশ্চিমবঙ্গের বন্দরগুলোকে বলা হয় গেটওয়ে টু ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এবং এই পোটেনশিয়ালটা কেন আজকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মেরিটাইম অমৃতকাল ভিশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2047 এর মধ্যে করবে, তার জন্য এটা করা হচ্ছে। আলটিমেটলি করা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে একটা ট্রান্সশিপমেন্ট হাব করা হচ্ছে। সেই ট্রান্সশিপমেন্ট হাব মানে হচ্ছে ডিপ সি পোর্ট, যেটা তুমি বলছিলে, আমাদের যে বন্দর সেখান থেকে অনেকটা ভিতরে গিয়ে সমুদ্রে গিয়ে ওখানে আরেকটা বন্দর হবে যেখানে কার্গো ট্রান্সপোর্ট হবে। এবং পশ্চিমবঙ্গে যদি ট্রান্সশিপমেন্ট হাব হয় এবং গ্রেটার নিকোবর আইল্যান্ডে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট হাব করছে, তাহলে পুরো মেরিটাইম যে ট্রেডটা এই এশিয়া ইন্ডো প্যাসিফিক রিজিয়নের, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ শুধু না, মানে ভারতবর্ষ কন্ট্রোল করবে। আজকে যদি আমরা ঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা কিন্তু পোটেনশিয়ালি সিঙ্গাপুর যেভাবে বড়লোক হয়েছে, প্রসপার করেছে, এটা আমরা করতে পারি। আমাকে দুটো পয়েন্ট আরো বলতে দাও। প্রথম, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পুরো ইকোসিস্টেমটা, দুটো জিনিস আরো বড় হতে পারে। শিপ বিল্ডিং ক্যাপাসিটি ইন্ডিয়ার সাংঘাতিক রকম ভাবে পশ্চিমবঙ্গে আসতে পারে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে এই পোর্ট বেসড ইন্ডাস্ট্রি প্রচুর তৈরি হতে পারে। পোর্ট যেটাকে বলে, যেখানে কোর ইন্ডাস্ট্রি, সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল, এগুলো ওড়িশা করেছে। এটা কেরালার মতন রাজ্য বিজিং জামে আদানিকে দিয়ে ট্রান্সশিপমেন্ট পোর্ট করেছে। পশ্চিমবঙ্গ ওই চপ মুড়ি ছাড়া আর কিছু ভাবেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা নদী প্রবণ রাজ্য। আমাদের যদি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট যেটা আছে, সেটা দিয়ে যদি আমরা লজিস্টিক্যালি ওটাকে ব্যবহার করি, তাহলে নদীর মাধ্যমে অনেক কম খরচায় কার্গো, শুধু নর্থ ইস্ট ইন্ডিয়ান নয়, ভারতবর্ষের পূর্বাঞ্চলের পুরো কার্গো, নেপাল থেকে কার্গো পশ্চিমবঙ্গের বন্দরগুলো থেকে এসে পুরো সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে যেতে পারে। আমাদের যে পোটেনশিয়ালটা, আমরা হচ্ছে কুম্ভকর্ণের মতো নিজেদের পোটেনশিয়াল ভুলে গেছিলাম।
এবং এই পোটেনশিয়ালটা যে আজকে জাগৃত হচ্ছে, এটা অন্য রাজ্যগুলো অনেক আগে শুরু করে দিয়েছে। আমরা শুধুমাত্র, যেটা একজন খুব সঠিক কথা বলেছেন, যে 49 বছর ধরে আমাদের এখানে জঙ্গল রাজ চলেছে, 15 বছর নয়। এবং ভিশন ব্যাপারটাই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিল, যেটা ভিশন। প্রথমে তো একটা জিনিস ভাবতে হবে না, যে অন্যরা পারছে আমরা কেন পারবো না। সিঙ্গাপুরের থেকে 100 গুণ বেশি পোটেনশিয়াল পশ্চিমবঙ্গের আছে, কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের বন্দরগুলোকে একটা ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি তৈরি করা যায়। এটা কিন্তু অনেক জায়গায় আমাদের মতন লজিস্টিক্যাল হাব কোনো জায়গায় নেই। সব থেকে বড় হোলসেল মার্কেট বড় বাজারে আছে। ডানকুনি ইজ আ ভেরি বিগ লজিস্টিক্যাল হাব। আপনি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট দিয়ে পুরো ইস্টার্ন ইন্ডিয়ার কার্গো আমাদের এই বন্দরগুলো থেকে যেতে পারে। আমাদের একটা ন্যাচারাল ড্রাফট আছে, আমাদের এখানে অনেক পোর্টস আরো মাইনর পোর্টস হতে পারে, আমরা কোনোদিন ভাবিনি। এবং এই যে জিনিসটা হচ্ছে, আজকে যদি 2021 সরকার আসতো, তাহলে এতদিন হয়তো এটা সিঙ্গাপুর হয়ে যেত। এটা আমাদের দুঃখের বিষয়, সেটা হয়নি। না, এটা এবার হবে। আমি মানসদার কাছে যাব। মানসদা, বাঙালি, আমি গল্পেই শুনে এসেছিলাম বাঙালির জাহাজের কারখানা ছিল, জাহাজের ব্যবসা তারা করত। মানে এটা চাঁদ সওদাগরের আমলে না, এই 50 বছর আগেও দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন বাঙালি তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতেন বিদেশে, শুধুমাত্র কার্গো জাহাজ পাঠিয়ে। আজ বাঙালিকে অন্য রাজ্যে যেতে হচ্ছে হোটেলে বা ছোট ছোট রেস্তোরাঁতে কাজ করতে শ্রমিক হিসেবে। আবার কি এই চাকা ঘুরবে? আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি 1 বছর 2 বছরের মধ্যে রূপায়িত হয়, নীতি আয়োগের সদস্য, মানে ভারত সরকারের নীতি আয়োগের সদস্য অন রেকর্ড বলছেন এবং জাহাজ মন্ত্রীও বলছেন, একদম অত্যন্ত দায়িত্ব নিয়ে বলা যায় যে আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম অর্থনৈতিক হাব হবে বা অর্থনৈতিক স্টেট হয়ে দাঁড়াবে। তার কারণই হচ্ছে মহিউদা, অত্যন্ত অবাক কাণ্ড। দেখো, আমরা দক্ষিণ কলকাতার টালিনালা সবাই জানি, আমরা কজন জানি ইংরেজদের আমলে প্রথম বৃহত্তম ইনভেস্টমেন্ট হচ্ছে টালিনালা। মেজর উইলিয়াম টালি বলে একজন, তিনি প্রথম ইনভেস্ট করেছিলেন বন্দর সংস্কারে, আদিগঙ্গা সংস্কারের জন্য। এবং সেই মেজর উইলিয়াম টালি ওখানে ইনভেস্ট করার পর, সেটাকে সংস্কার করার পর ব্যবসা কোথায় কোথায় চলতো, একেবারে এদিকে খুলনা বরিশাল হয়ে আসাম, ত্রিপুরা, তারপরে থাইল্যান্ড, মায়ানমার, পুরো রুটটা। এইটার জন্য কি কি হয়েছিল না, দুটো প্রান্তে দুটো ঘাঁটি গড়ে উঠেছিল। নৌকা তৈরির জন্য বিখ্যাত হয়েছিল বলাগার, যেটা এখন পশ্চিমবঙ্গে, আর একটা হচ্ছে বরিশাল, খুলনার আরেকটা গ্রাম, 3টে জায়গা। তার মানে শুধুমাত্র এই বন্দর কেন্দ্রিক বিষয়টা নয়, তার পুরো এরিয়াটা জুড়ে এটা হয়েছিল। পশ্চিমবঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ছত্রভোগ বলে মথুরাপুর, এখন দক্ষিণ 24 পরগনায় ছত্রভোগ বলে একটা গ্রাম আছে। ত্রিপুরা সুন্দরীর যে মন্দির, ত্রিপুরাতে গিয়ে আমরা দেখি একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে দক্ষিণ 24 পরগনায় ছত্রভোগ গ্রামে ত্রিপুরা সুন্দরীর মন্দির আছে। কেন না, ত্রিপুরার সঙ্গে আমাদের বাণিজ্যিক আদান প্রদান এতটাই প্রাধান্য পেয়েছিল, ত্রিপুরার এত লোকজন এখানে আসতো যে বাধ্য হয়ে দক্ষিণ 24 পরগনার একটা গ্রামে ত্রিপুরা সুন্দরীর মন্দির গড়ে তুলতে হয়েছিল। তার মানে সাংস্কৃতিক বিকাশ হয়েছিল বাণিজ্যের সঙ্গে সঙ্গে। 1775 থেকে যখন টালিনালা থেকে তাম্রলিপ্ত এবং তার যে মঙ্গল কাব্যের যে বর্ণনা এবং পরবর্তীকালের যে বর্ণনা, শতমুখী গঙ্গা, অর্থাৎ তার যে বাণিজ্যের বিকাশ হয়েছিল সেটা এতগুলো ধারাতে হয়েছিল যে তুমি যে কোনো রুটে যেতে পারতে। শুধু নর্থ ইস্ট নয়, এইদিকে তাম্রলিপ্ত হয়ে উড়িষ্যার ব্যবসা করা যেত, আবার এইদিকে বরিশাল খুলনিয়া হয়ে আসাম ত্রিপুরায় ব্যবসা করা যেত। এইবার ভাবো, সেই রুটগুলোকে আমরা যদি সংস্কার করতে পারি, এবং ওই মেজর উইলিয়াম টালি ইংরেজ আমলের প্রথম একজন ব্রিটিশ যে ইনভেস্ট করেছিল, যেটা এশিয়ার প্রথম খাল বাণিজ্যের জন্য তৈরি, সেই পথে যদি আমরা আবার পশ্চিমবঙ্গের সংস্কার করতে পারি, জলপথ পরিবহনকে এগিয়ে নিয়ে যেতে পারি, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আগামী 10 বছরের মধ্যে ভারতবর্ষের 1 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। চন্দ্রচূড় দা, 30 সেকেন্ডস। ময়ূক, এক তো হচ্ছে এই বন্দরের যে নীতি গ্রহণ করা হলো, সেটার তো একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছেই, মানে লজিস্টিক্স হাব হিসেবে কাজ করা, তারপরে হিন্টারল্যান্ডকে ব্যবহার করা, যে পুরো মানে হিন্টারল্যান্ডের মাধ্যমে নেটওয়ার্ক, রেল নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, এই তো সবে শুরু হলো। এরপরে হাইওয়েতে ইনভেস্টমেন্ট আছে, রেল নেটওয়ার্কে ইনভেস্টমেন্ট আছে, সেগুলোকে ডেভেলপ করে একদম উত্তরবঙ্গ অব্দি কানেক্ট করে, গোটা দেশের সঙ্গে কানেক্ট করে, পুরো মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি যেটা বন্ধ হয়ে গেছিল আমাদের রাজ্যে, সেইটাকে খুলে দেওয়া হলে অটোমেটিক্যালি বাইরের ইনভেস্টমেন্ট আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে, অন্য রাজ্য থেকে ইনভেস্টমেন্ট আসবে,
বা অর্থনৈতিক উন্নতি হবে, এবং যারা বাধ্য হচ্ছে, যেটা তুমি বললে যে আমাদের ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে বাইরে গিয়ে হোটেল রেস্টুরেন্ট এবং লোকের বাড়িতে কাজ করতে, তাদের আর বাইরে বেরোতে হবে না, তারা এখানে কাজ পাবে। আর সাবসিডিয়ারি অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিতে একটা জিনিসে একটা হয় না, সব ইন্টারলিঙ্কড হয়, ফলে একটা জায়গায় কাজ শুরু হলে সেটা ধরে সব দিকে উন্নতি হতে বাধ্য। খালি আমি আশা করব, এবং আমি কিন্তু এটা বোঝাতে চন্দ্রচূড়দা, বাঙালিকে এবং বাংলার মানুষকে বোঝাতে, দেখুন ডিপ স্টেট বলে একটা ব্যাপার আছে, এটা বোঝাতে আমাদের প্রায় 2-2.5 বছর লেগে গেছে। কিন্তু ডিপ স্টেট যে টার্গেট করছে বন্দরগুলোকে বা এই সমুদ্রকে, এটাও বাঙালিকে বুঝতে হবে। এবং পশ্চিমবঙ্গ যে বন্দরের রাজধানী হতে পারে, সিঙ্গাপুর যেটা বলছে, ভ্যালু, বাংলার বেঙ্গলের যে ভ্যালু, যে ইকোনমিক ভ্যালু, ন্যাচারাল রিসোর্সের যে ভ্যালু, লজিস্টিক্সের দিক থেকে যে ভ্যালু, সেটা আমরা যেটা বুঝছি না, তুমি যেটাকে ডিপ স্টেট বলছো, তারা খুব ভালো করে বোঝে, তাদের ইকোনমিক ইন্টারেস্ট পুরো দুনিয়া জুড়ে, তারা খুব ভালো করে বোঝে, এবং সেই জন্যই তাদের নজর থাকবে, তাদের নজর সরে যাবে না। ঠিক ঠিক। আমি একবার একটা ব্রেকিং নিউজ নিয়ে নিতে চাই এবং তারপর আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, ডিপ স্টেটের মাথায় হাত এবং খুব নির্দিষ্টভাবে বাংলাকে কেন্দ্র করে ভারত, যেটা বারবার বলা হচ্ছিল বাংলা বদলে যাবে, সেটা হতে চলেছে। শিপিং, লজিস্টিক্স এবং আমদানি রপ্তানির ব্যবসার জন্য যা যা পরিকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রয়োজন, সেগুলো কেন্দ্রীয় প্রকল্পের অধীনে করা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার শুনবো। আমাদের বিচ রেস্টোরেশন, কপিলমুনি আশ্রম, সাগর আইসল্যান্ড, সেটা নিয়েও আমাদের যে অনুরোধ ছিল, সেটাও পোর্ট আমাদের শিপিং মিনিস্ট্রি মেনে নিয়েছেন, এবং আমাদের সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে, গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। এবং এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে 4 জুন 2026, আমি এই কথাটা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। এই যে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার তকমা দেওয়া হচ্ছে, এই আন্তর্জাতিক মেলা হলে কি হতে পারে, এটা ব্রাজিলে যারা কার্নিভাল করে তাদের জিজ্ঞেস করুন, মহাকুম্ভ যারা আয়োজন করেছে যোগী আদিত্যনাথ প্রশাসন, তাদের জিজ্ঞেস করুন, এবং এই মেলাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার অর্থনীতিটা কিভাবে আমূল বদলে যাবে সেটা জিজ্ঞেস করুন বাকি যারা মেলা আয়োজন করে গোটা পৃথিবীতে। আর আমূলের কথায় মাথায় এলো, সারা পৃথিবীর সবচেয়ে বড় দইয়ের ম্যানুফ্যাকচারিং ইউনিট এই পশ্চিমবঙ্গে বানানোর পরিকল্পনা করছে আমূল। সবই তো হচ্ছে, জ্বলছে কাদের, চিবির চিবির করছে কাদের, সেই জবাবটা কাল না হয় চাইবো। আজ একবার ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH